স্বাগত জানাচ্ছি একাত্তর অর্থযোগের সঙ্গে আছি আমি জুলিয়া আলম। চাকরির পেছনে না ছুটে যুবকদের এখন উদ্যোক্তা হওয়ার সময়, অনেকের জন্য কর্মসৃষ্টির মিশনে নামার সময়। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকার যুব প্রশিক্ষণ কর্মসংস্থানের জন্য ব্যাংক ঋণ, আইটি খাতে নানা সক্ষমতা উন্নয়ন প্রকল্প নিয়েছে, যা যুবকদের জন্য সহায়ক। এসব সুযোগ কাজে লাগিয়ে যুবকদের নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও চাকরি দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করা উচিত। ঘরবাড়ি বেচে বিদেশে না গিয়ে যুবকদের আত্মকর্মসংস্থানে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের যুব সমাজ নিজেরা শুধু চাকরির পিছনে ছুটবে না, চাকরি দেবার মতো নিজেদের যোগ্যতা অর্জন করবে, সেই ধরনের কাজ যাতে তারা করতে পারে সেটাই আমরা চাই। যে সে ধরনের মন মানসিকতা থাকতে হবে, উদ্যোক্তা হতে হবে, নিজেদেরকেই তৈরি করতে হবে। মুখে টেস্ট বার্ড আমার একদম বদলে গেছে। তিরামিসু আর বাকলাভা এইগুলো ছাড়া তো আমার কিচ্ছু ভালো লাগে না। ভাবি পায়েস পায়েস আগেকার পায়েসের যে টেস্ট এত ভালো কি করে হয়? ঘন দুধ আর চালে মন হারাবে সুস্বাদু পায়েসে। এখন ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারের সাথে সুগন্ধি চিনি গুঁড়া চাল একদম ফ্রি। আরেকটু হবে। দর্শক, যুবকদের উদ্যোক্তা হতে প্রধানমন্ত্রীর পরামর্শ এবং এই প্রেক্ষিতে উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েলডের সভাপতি ডক্টর নাদিয়া বিনতে আমিন এবং ইউথ এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নিজামুদ্দিন চৌধুরী বাপ্পি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে একাত্তর অর্থযোগে। শুরুতে নিজামুদ্দিন বাপ্পি, আপনার কাছে আসতে চাই। প্রধানমন্ত্রী আজ যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহমূলক বেশ কিছু পরামর্শ দিয়েছেন। শুরুতেই জানতে চাই, আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। যে আজকে যুবকদের যা করণীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন, এবং প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে আসলে যুবকরা চাকরির পেছনে না ঘুরে আসলে তারা কর্মসংস্থানের জন্য নিজের কর্মসংস্থান না খুঁজে তাদের মানসিকতাই বদলাতে হবে, তারা কর্মসংস্থান সৃষ্টি করবে। কারণ দেশের অর্থনৈতিক বিকাশ যুবশক্তির বিকাশের মধ্যে, যুবশক্তির বিকাশ যদি উদ্যোক্তার মধ্য দিয়ে হয় তাহলে আমার মনে হয় সে দেশ উন্নত হতে আর সময় লাগে না। এটাই আজকে আমি বলবো প্রধানমন্ত্রীর বক্তব্যের অন্যতম প্রতিপাদ্য। জি, ডক্টর নাদিয়া বিনতে আমিন, নারী উদ্যোক্তাদের নেত্রী হিসেবে আপনি প্রধানমন্ত্রীর এই পরামর্শকে কিভাবে দেখছেন? ধন্যবাদ একাত্তর টিভিকে। আসলে কর্মসংস্থানের তো কোনো বিকল্প নেই, আমাদের জীবন চালাতে হলে আমাদের জীবিকার প্রয়োজন। সেই আমরা অবশ্যই বলবো যে উদ্যোক্তা হলে আমরা নিজেরা যেমন নিজেদের কর্মের একটা সুযোগ সৃষ্টি করতে পারছি, পাশাপাশি আমরা অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি। সো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে যে মহামারীর এই কোভিডের বিষয়টাকে আমাদের আসলে মাথায় রাখতে হবে, যেটার প্রেক্ষিতে আমি যদি নারী উদ্যোক্তাদের কথা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যারা ব্যবসা করে আসছিলাম এতদিন ধরে আমরা ভালোই করছিলাম, এবং আমাদের সংগঠনে এটা একটি ট্রেড বডি এবং নারী উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন, তৃণমূল, মধ্যম আয়, নিম্ন আয়ের নারী উদ্যোক্তারা ভালোই ব্যবসা করছিলেন, কিন্তু এবং তারা অনেক কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছিলেন। এবং এই কোভিড এর কারণে তারা একটু বেকায়দায় আছেন, একটু চ্যালেঞ্জে আছেন। সে ব্যাপারগুলো আমি এই চ্যালেঞ্জগুলো এখন কিভাবে মোকাবেলা করা যায়, আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই ফিরবো। আজ প্রধানমন্ত্রী অনেকগুলো পরামর্শ দিয়েছেন, তার মধ্যে উনি একটি কথা বলেছেন যুবকদের উদ্দেশ্যে, যে যাতে তারা ঘর বাড়ি না বেচে বিদেশে না গিয়ে দেশেই তারা আত্মকর্মসংস্থানে মনোযোগী হন, দেশে আত্মকর্মসংস্থানে করেন। আমরা একটু এই বক্তব্যটি শুনে আবারও আপনাদের কাছে ফিরছি। যারা বিদেশে যাবে
ঘর বাড়ি জমি যে বিক্রি করে যেতে হয়, সে যাতে না করতে হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে ঋণ নিয়ে যেতে পারে, এমনকি বিনা জামানতেও ঋণ পেতে পারে। রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেছি। নিজামুদ্দিন চৌধুরী, আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য। আপনার কাছে একটু জানতে চাই, আপনি নিজে একজন সফল উদ্যোক্তা এবং যুবক উদ্যোক্তাদের নেতা, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক স্বপ্ন নিয়ে নামার পরও নানা বাধার কারণে তারা উদ্যোক্তা হতে পারে না, তারা এগিয়ে যেতে পারে না, তারা অসফল হন। এর সমাধান কি, এবং আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু পরামর্শ দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে প্রধানমন্ত্রী আজকের বক্তব্যের ধারাবাহিকতায় আমার প্রধান কাছে আজকে আবেদন রাখতে হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বিজনেসম্যানের ছেলে বিজনেসম্যান হচ্ছে। তো বিজনেসম্যানের সেই 12 ভূঁইয়াদের মতো অবস্থা যদি এখনো চলে তাহলে দেশ আগাবে না। এখন দেখা যাচ্ছে যে তার বাবা বিজনেসম্যান ছিল, সে দেখা গেল বিজনেসম্যান হচ্ছে, কারণ তার অনুকূল পরিবেশ আছে, তার কোলাটেরাল আছে, তারপরে তার দেখা গেল ব্যাংকিং এক্সপার্টিজ আছে। আমি এসআই ফাউন্ডেশনকে বহুবার বলেছি, আমি সেটারও ইসি মেম্বার হিসেবে বলেছি, জেনারেল বডি মেম্বার হিসেবে বলেছি, বাংলাদেশে কোনো ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কাজটা করেনি। সেটা হলো যুব উদ্যোক্তাদের একটা সংজ্ঞা তৈরি হওয়া উচিত, এবং ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান যারা, তাদের জন্য কিন্তু একটা ওয়ান স্টপ সার্ভিস প্রতিটা ব্যাংকে থাকা উচিত। আপনি শুনলে অবাক হবেন, যে কোনো ব্যাংকে গেলে ব্যাংকে ঋণ পাওয়া তো দূরে থাক, ব্যাংকারের দৃষ্টিতে তাকে একজন ক্লায়েন্টই মনে করা হচ্ছে না। এটা একটা চরম সীমাবদ্ধতা। আমরা নিজস্ব যোগ্যতা কিন্তু আজকের এই জায়গায় আসছি। তো এই জায়গাগুলোতে যে অ্যাড্রেসটা করা প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আজকে যুব সম্প্রদায়কে উনি এইভাবে অ্যাড্রেস করেছেন। এখন এর মধ্যে একটা ব্যাপার যেমন আমি বলে রাখছি, 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাচ্ছে, সেই লোকটার একটারই অভাব, সেটা হলো গাইডলাইনের অভাব। 3 বা 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আমাকে যদি আপনি বলতে বলেন মিনিমাম 20,000 টাকা কিন্তু ইনকাম করা সম্ভব সর্বনিম্ন, এর বিভিন্ন ফর্মুলা আমার কাছে রয়েছে, বা আমরা অলরেডি আমাদের বিসিসির বিভিন্ন মেম্বারদেরকে দেখছি, ইউথের মেম্বারদেরকে দেখছি। কিন্তু একটা লোক 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়ে বা মিডল ইস্টে গিয়ে নেট 20,000 টাকা কিন্তু সেভ করতে কিন্তু পারছে না, বরং ফ্যামিলি থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে বিভিন্ন নির্যাতন এবং জব সিকিউরিটি সহ অনেকগুলো প্রবলেম তৈরি হচ্ছে। তার ভিটে ঘরটাও কিন্তু করতে প্রত্যাশিত নয়। আমি বলবো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মূল উদ্যোগ হওয়া উচিত ছিল যুব উদ্যোক্তা তৈরি করা। যুব ক্রীড়া মন্ত্রণালয় ইফেক্টিভলি সেখানে উদ্যোক্তা তৈরির জন্য কোনো কাজ করছে না, সেখানে একটা সেল প্রয়োজন, এসআই ফাউন্ডেশনকে আগে আসা প্রয়োজন, বাংলাদেশ ব্যাংকে একটা অভিযোগের সেল থাকা উচিত। যুব উদ্যোক্তারা বা ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান তাদের উদ্যোগে কোনো বাধাগ্রস্ত হলে সেখানে তারা। নিজামুদ্দিন চৌধুরী, আপনি আছেন আমাদের সাথে। ডক্টর নাদিয়া বিনতে আমিন, পুরুষদের তুলনায় নারীদের উদ্যোক্তা হওয়ার পথে বাধা অনেক বেশি, নানান ধরনের প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হয় এবং নানান ধরনের বাধা তারা অতিক্রম করেন। আপনার শুরুটা কিভাবে হয়েছিল একটু জানতে চাই। এ নিয়ে আপনাদের সংগঠনের অভিজ্ঞতা কি, এবং এক্ষেত্রে প্রধান বাধাগুলো দূর করতে হলে সরকারকে কি কি করতে হবে বলে মনে করেন? আচ্ছা, প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আসলে যখন 28 বছর আগে ব্যবসা শুরু করি, আমি উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করছি, তখন আমার মাথায় নারী পুরুষের ভিন্নতা ছিল না, বা আমি সেভাবে চিন্তা করে ব্যবসা শুরু করিনি। 10,000 টাকা দিয়ে একটা কম্পিউটার ভাড়া নিয়ে আমার একটা গবেষণা সংস্থা, সেটা দিয়ে আমি আমার ব্যবসা শুরু করেছিলাম, আমি সোশ্যাল এবং মার্কেট রিসার্চ দিয়ে। তার পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে আমার যখন ব্যবসায় সফলতা আসে, তারপরে আমি একের পর এক ডাইভার্সিফিকেশন যাই। আমি ট্রেডিং এ গেছি, রিটেলে গেছি, ইন্স্যুরেন্সে গেছি। সেটাকে আমি সফলতা বা বিফলতার মাপকাঠি দেখতে চাই না, বাট আমি যখন এমফিল এবং পিএইচডি করতে যাই, সেটা আমার পিএইচডির সময় 3 দেশ বিবেচনায় আমি কাজটা করি, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার নারী উদ্যোক্তা। সেই ক্ষেত্রে যখন আমি প্রাইমারি ডেটা কালেকশনে গিয়েছি, আমি দেখেছি প্রতিটা দেশে নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্ত ট্রেড বডি এবং স্ট্রং প্ল্যাটফর্ম আছে, যেখানে তারা নিজেদের দাবি দাওয়াগুলো পলিসি মেকারদের কাছে তুলে ধরতে পারেন। সেই প্রেক্ষিতে আমরা ফিরে এসে তখন আমরা চিন্তা করেছি, আমি বিশেষ করে চিন্তা করেছি যে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেই জন্য আমাদের ভেন্ডর নিজামুদ্দিন চৌধুরী এবং ডক্টর নাদিয়া বিনতে আমিন, একেবারেই আমরা শেষ পর্যায়ে, আমাদের সময় শেষ হয়ে গেছে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে। দর্শক, এই মুহূর্তে নিব একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। একাত্তরের সঙ্গে থাকুন। তোর বাপে তো ফোন দিছিল, বৃষ্টি বাদলার দিন, দোকান এখন বন্ধ করুন। প্রিয় কণ্ঠস্বর শোনার আকুতি নিয়ে কত অপেক্ষা, একদিন খুঁজে পেয়েছিল এক নতুন আলো, যা যুক্ত করলো আমাদেরকে আমাদের সাথে। সারা দেশের বিচ্ছিন্ন মানুষ
পেল নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক, যে কোনো সময় হাতের মুঠোয়। দেশ এগিয়ে গেল, সাথে আমরাও। শিক্ষার হাত ধরে প্রগতির পথে, দৃঢ় সংকল্পে 2G, 3G, 4G আর আগামীতে 5G নিয়ে একটা ফুললি কানেক্টেড ইন্টেলিজেন্ট বাংলাদেশের দিকে, যেখানে আমাদের স্বপ্নগুলো আকাশ ছোঁবে আর সাথে থাকবে হুয়াওয়ে, অগ্রযাত্রার পথে বাংলাদেশের সাথে। হুয়াওয়ে, ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ। নগদ মানে খরচ কমে। সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 9 টাকা 99 পয়সা। এবার লেনদেন চলুক নগদে। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। সেল দিচ্ছে তাহলে 1 কোটি প্রোডাক্টে ক্রেজি ফ্ল্যাশ সেল। কবে, কখন, কোথায়? দারাজ অ্যাপে সারাদিন 11 নভেম্বর দেখা হবে। 11 নভেম্বর দারাজ অ্যাপে 11/11 ক্যাম্পেইনে। ডাউনলোড দারাজ অ্যাপ, হ্যাপি শপিং। ভিটামিন ডি সমৃদ্ধ ডানো পাওয়ার দেহের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করে, তাই স্ট্রং থাকুন ডানোর সাথে। ওহো, উস্কো খুস্কো চুল আছে লিভন সিল্ক এন্ড শাইন হেয়ার সিরাম, যা মুহূর্তেই দেয় সিল্কি শাইনি চুল। মাত্র 3 স্টেপে 3 ফোঁটা হালকা ভেজা চুলে, মাঝ থেকে আগায়। ওয়াও, লিভন সিল্কি শাইনি চুল মুহূর্তেই। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস, তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। ছোট্ট মনে বিরাট আশা, সবাই যেন এমন স্কুল পায়। স্পষ্ট শোনা মনের ভাষায়, সময়ের সাথে পাল্লা দিতে পারার আশায়। যেখানেই থাকো বুক বাঁধে এক আশায়। নতুন আশা পূরণের অগ্রযাত্রায় সবচেয়ে বিস্তৃত 4.5G নেটওয়ার্ক আজ 5 কোটি মানুষের। রবি, লাইফের নতুন এক্সপেরিয়েন্স। পেপসি 1 লিটার 50 টাকা। বড় পেপসি, বড় স্বাদ। আছেন একাত্তরে চলছে অর্থযোগ। দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম উদ্যোক্তা হতে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ। এসএমই খাতে ক্যারিয়ার শুরু করেন বেশিরভাগ যুব উদ্যোক্তা। এই মুহূর্তে বাংলাদেশের এসএমই খাত উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক ওয়েবিনারে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই ওয়েবিনারে। Recovering very fast and turning back to the normal flow of business gradually. As the Minister in charge of industries, I assure you that our industry-friendly government will take every possible step to further extend the support given to the SMEs as COVID-19 pandemic still strikes at the biggest challenges for us, both nationally and globally, to overcome. I am hopeful that today's webinar will play an effective role in formulating appropriate policy measures and programs in order to safeguard the interest of the COVID-19 prone SMEs and tackling the COVID-19 impacts on our SME sectors. Ladies and gentlemen, once again, my sincere thanks to the organizers and the moderator, Mr. Jillur Rahman, for his outstanding role behind the screen in organizing such an interesting and time-befitting webinar for addressing the problems of SMEs in and around the world. I must thank the panelists and discussants of today's event for their active and substantive participation. I believe that with the collaborative efforts of both the public and private sector, we would be able to overcome the challenges of COVID-19 successfully, and a new horizon of development would surely be coming out very soon under the prudent leadership of Prime Minister Sheikh Hasina, father of the nation. With this, দর্শক, এতক্ষণ ওয়েবিনারে বক্তব্য রাখছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি কথা বলছিলেন বাংলাদেশের এসএমই খাত উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। এই বিষয়ে নিশ্চয়ই তার বক্তব্যের মূল অংশ আমরা পরবর্তী অর্থযোগে আপনাদেরকে জানাতে পারবো। এসএমই খাতের পণ্য বাজার ইমামগঞ্জে বেশ
বেশ কষ্টে আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতা অনেক কম, ব্যবসাও কম, তবে বেড়েছে ব্যবসার খরচ। সব নিয়ে ব্যবসা বেশ মন্দা যাচ্ছে রাজধানীর এই বহু পুরনো পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় করোনাকালে কমপক্ষে 1/3 কমে গেছে। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্র। ইমামগঞ্জ পুরান ঢাকার বহু পুরানো এক পাইকারি বাণিজ্য কেন্দ্র। সব মিলিয়ে এখানে ব্যবসা প্রতিষ্ঠান 400-রও বেশি। ছোট্ট অলিগলি ধরে এগুলোই চোখে পড়বে এমন সারি সারি দোকান। তার কাটা, তার বেড়া, পেরেক, করাত, হাতুড়ি থেকে শুরু করে ক্রোকারিজ আইটেম, মেলামাইন, স্টিল পণ্য সহ কি নেই এই পাইকারি বাজারে। তবে করোনাকালে কি মিলছে ক্রেতা যথেষ্ট? কাস্টমার তো এখন কম। মোবাইল যে যাদেরকে আমরা বাকি দেই তারাও তো আমাদেরকে টাকা দিচ্ছে না। মালের দাম বেড়ে গেছে, আগে কম ছিল, মালের দাম এখন বাড়াতে মনে করেন কাস্টমার নেই। বিক্রেতারা বলছেন ক্রেতা অনেক কমেছে, তাই ব্যবসা কমেছে, তবে কমেনি ব্যবসার খরচ। আমাদের কারখানা থেকে মাল আসতে সমস্যা হইতেছে, তাদের প্রোডাকশন ঠিক মতন কম হয়। সব কিছুর একটা সিজন থাকে, তো এখন করোনার কারণে মুনাফাটা হয়ে গেছে অনেক সীমিত। এখন আগের থেকে মনে করেন যে খরচ বেশি, মানে কামাই হচ্ছে কম। মানে কোনোদিন বনি হয়, কোনো হয় না। প্রতিষ্ঠান চালাতে না পেরে শ্রমিক ছাঁটাইও এখানে এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, জানালেন কেউ কেউ। অনেকে চাকরিতে, অনেকে যে ঘরের লেবার আসলে 5 জন, সেই ঘরের লেবার আছে 2 জন, যে ঘরে 1 জন, হ্যাঁ 1 জন চলতে কষ্ট। খরচ বাজে আমাদের 3-4টা কর্মচারী, তাদের বেতন তো আমরা রেগুলার দিয়ে যাচ্ছি। তারপর দোকান ভাড়া আছে, গোডাউন ভাড়া আছে, এগুলো তো আর বন্ধ নেই। ব্যবসায়ীরা বলছেন ইমামগঞ্জের হার্ডওয়্যার ও হোমওয়্যার ব্যবসা বাঁচিয়ে রাখতে হলে এখন সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন, কারণ সরকারের দেয়া করোনা প্রণোদনা প্যাকেজের কোনো সুবিধা এখানে পৌঁছেনি। প্রণোদনা পাইলে আমরা যে ব্যবসার জন্য ভালো হতো না, আমরা ব্যবসাতে একটু ইনভেস্ট করতে পারতাম, ভালো মতো চলতে পারতাম। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা। দর্শক, এসএমই খাতের পণ্য বাজার ইমামগঞ্জে ব্যবসা নিয়ে সহকর্মী কাবেরী মৈত্রের প্রতিবেদন দেখছিলাম আমরা। অর্থনীতির বিভিন্ন খাতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য 71 টিভির প্রতিবেদক কাবেরী মৈত্রী সহ 15 সংবাদকর্মীকে পুরস্কৃত করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। কৃষি অর্থনীতি খাতে অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন তিনি। আজ দুপুরে বিজয়ীদের সবাইকে 50,000 টাকা ও চেক ক্রেস্ট তুলে দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। পত্রিকা, অনলাইন এবং টেলিভিশন সাংবাদিকদের সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান এবং সংগঠনের সাবেক সভাপতিবৃন্দ। পুরস্কার বিতরণীতে সার্বিক সহযোগিতা করছে এশিয়া ফাউন্ডেশন। বর্তমান অবস্থায় তুরস্ক এবং মিশর থেকে পেঁয়াজ এনে কেজিতে 50 টাকার নিচে বিক্রি করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী জানান, বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান তুরস্ক এবং মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে, যা 3 থেকে 4 দিনের মধ্যে দেশে পৌঁছাবে। মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর 8 থেকে 9 লাখ টন পেঁয়াজের ঘাটতি হয়, যার 90% ভারত থেকে আমদানি করা হয়। বর্তমানে ভারতে পেঁয়াজের দাম বাড়তি থাকায় তারা রপ্তানি বন্ধ করেছে বলে জানান তিনি। তবে পেঁয়াজ রপ্তানি বন্ধের 1 মাস আগে ভারত ঘোষণা দিলে বাংলাদেশের প্রস্তুতি নিতে সুবিধা হতো বলেও জানান তিনি। চলছে অর্থযোগ, ফিরছি আরো একটা বিরতির পর। 71-এর সঙ্গেই থাকুন। নগদ মানে খরচ কমে। সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 9 টাকা 99 পয়সা। এবার লেনদেন চলুক নগদে। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। মজবুত থাকার শক্তি আসে ভেতর থেকে। এই চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলের 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএস-এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম।
বিকাশ অ্যাকাউন্টের পিন ও SMS এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। স্যাভলন হ্যান্ড ওয়াশে আছে ভাইরাস ও জীবাণু ধ্বংসের কার্যকরী উপাদান, যা সম্পূর্ণরূপে ধ্বংস করে করোনা ভাইরাস সহ সব ধরনের জীবাণু। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। যে কোনো সময় যে কোনো জায়গায় দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। আর প্রথমবার অ্যাড মানিতে 100 টাকা ক্যাশব্যাক ও 100 টাকার বিকাশ কুপন ফ্রি। কোকা-কোলার সাথে খাওয়ার মজা জমবে। কোকা-কোলা স্টক করো আর ক্যাপের নিচের অক্ষর মিলিয়ে ফ্রিজ জেতার সুযোগ নাও। ইনকাম ট্যাক্স জমা দিতে লাইনে দাঁড়াতে হবে না, লাইনে না দাঁড়ানোর অভ্যাস করুন। ঘরে বসে ইনকাম ট্যাক্স বিকাশ করুন। আছেন একাত্তরে চলছে অর্থযুগ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বেড়েছে দেশে 2 পুঁজি বাজারে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 50 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4896 পয়েন্টে। লেনদেন হয়েছে 785 কোটি 35 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 203টির, কমেছে 81টির, বদলায়নি 74টির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 165 পয়েন্ট, লেনদেন হয়েছে 25 কোটি 15 লাখ টাকা। বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক গবেষণাগারের 13 সদস্যের প্রকৌশল দল। শনিবার কেরানীগঞ্জের পানগাঁওয়ে প্রতিষ্ঠিত বিটুমিন প্ল্যান্টে পরিদর্শন করেন তারা। এই সময় বিটুমিন উৎপাদনের প্রক্রিয়া, ধরন ও গুণগত মান সম্পর্কে ধারণা দেন বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির প্ল্যান্ট প্রধান প্রকৌশলী নাফিস ইমতিয়াজ আলম। চাহিদা মিটিয়ে বিদেশীয় বিটুমিন রপ্তানির পরিকল্পনা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিটুমিন গবেষক ডক্টর নাজমুস সাকিব ও বসুন্ধরা চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে পরিবেশক সম্মেলন এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে নুহা অ্যান্ড ব্রাদার্স। শনিবার রাজধানীর এক হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সওদাগর ডিটারজেন্ট পাউডারের মোড়ক উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খুরশিদ আলম। এই ছিল অর্থযোগের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। সংবাদে থাকুন একাত্তরে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতায় জয়। একাত্তরের সঙ্গেই থাকুন।